তোমাদের পুনরায় এখান থেকে 3 থেকে 7টি প্রশ্ন কমন আসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করবা এবং হচ্ছে যে স্কিপ করবা না। তো এখানে আমাদেরকে বলছে, দেখো প্রথমে খুব ইম্পর্টেন্ট একটি টপিক হচ্ছে যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। ঠিক আছে, এখানে আমাদের 1 নম্বর বলছে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, 5s 5d 4p 4f এর ভিতরে। তাহলে এইখানে আমরা ইলেকট্রন প্রবেশ করবে কোনটিতে আগে তার শক্তি নির্ণয় করতে হবে। শক্তি নির্ণয় সূত্র আমরা জানি স্যার n+l। তাহলে আমরা এক এক করে সবগুলা শক্তি নির্ণয় করব, তারপর আমরা বলতে পারবো যে কোনটার মধ্যে আগে ইলেকট্রন প্রবেশ করবে। ঠিক আছে, তাহলে আমরা 5s এর শক্তি নির্ণয়টা প্রথমে করি। ঠিক আছে, এখানে আমরা 5s লিখতে পারি। ঠিক আছে, 5s তোমার আমরা একটু লেখার একটু আমরা সিকিউর করি। ঠিক আছে, 5s এর জন্য শক্তি হচ্ছে n+l। তো এখানে n+l 5s এর জন্য আমরা n এর মান জানি, এখানে প্রধান শক্তি স্তর 5। ঠিক আছে, 5 আর l হচ্ছে যে 0, l হচ্ছে 0। আমরা s অরবিটালে জানি l উপশক্তি স্তর মান 0 হয়। তাহলে 5s এর জন্য মান হচ্ছে 5। তারপর আমাদের এখানে 5d আছে। ঠিক আছে, প্রশ্নের মধ্যে আমাদের 5d আছে। তো 5 এর জন্য n+l এর সূত্র প্রয়োগ করলে আমাদের মান বাইর হবে তো মান 5d। তাহলে n এর মান হচ্ছে 5, l উপশক্তি স্তরের মান হচ্ছে 2। ঠিক আছে, তাহলে আমাদের হবে 7। মনে রাখবা s উপশক্তি স্তর 0, l এর মান আর হচ্ছে যে sp এর মান হচ্ছে 1, তারপরে হচ্ছে d এর মান হচ্ছে 2, তারপরে f এর মান হচ্ছে 3। এগুলো উপশক্তি স্তরের মান। তারপরে 5d এর পর হচ্ছে আমাদের এখানে 4p। তাহলে n+l শক্তি নির্ণয় সূত্র। তাহলে আমাদের এখানে প্রধান শক্তি স্তর n = 4 আর p এর মান হচ্ছে 1। তাহলে 4 5 হয়, 4 একে যোগ করলে হয় 5। তারপর আমাদের আছে তোমার 4f। ঠিক আছে, 4f এর মান আমরা বাইর করলে n+l হবে। তাহলে 4, f এর ভ্যালু হচ্ছে 3, উপশক্তি স্তরের মান l এর মান 3, 4 3 7। তাহলে এখানে দেখো, এখানে 4p এবং 5s এর মান সমান, 4p সমান 5s। তাহলে এখানের মধ্যে আমাদের প্রধান শক্তি স্তর যেটা সবচেয়ে ছোট 4p, আর এর প্রধান শক্তি স্তর 5 বড়। তাহলে আমাদের 4p এর মধ্যে আগে ইলেকট্রন প্রবেশ করবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা শক্তি নির্ণয় করে অরবিটালের কিভাবে ইলেকট্রন আগে প্রবেশ করবে এটা পারবা। তো এখানে আমাদেরকে কোনটা দিতে হবে, 4p দিতে হবে। এখানে বলছে কোনটিতে তোমার ফেরিক 3+ আয়ন m শেল ইলেকট্রন সংখ্যা, কোনটি ফেরিক 3+ আয়নের m শেল ইলেকট্রন সংখ্যা। তাহলে আমরা ফেরিক 3+ এর ইলেকট্রন বিন্যাসটা করে নিতে হবে। ঠিক আছে, তো আমরা জানি ফেরিকের হচ্ছে যে 26, তার মান হচ্ছে কত 26। তাহলে আমরা এখানে লিখতে পারি Fe তোমার হচ্ছে 26 পারমাণবিক সংখ্যা, আর 3টি ইলেকট্রন সে কি করে ত্যাগ করে। তো আমরা এখানে ইলেকট্রন বিন্যাস করে নিই 1s2 2s2 2p 6, তারপর হচ্ছে 3s2 3p 6। তাহলে 2 2 6 4 4 10 10 2 12 12 6 18। তাহলে আমাদের এখানে এবার লিখতে পারি আমরা 18 3d। তাহলে 18 আর 10 28 হয়ে যায়। তাহলে আমরা এখানে দিতে হবে 3d 5 3d 6 আর হচ্ছে তোমার 4s 2। তাহলে 2 2 6 4 4 10 10 2 12 12 6 18 18 আর 5 হচ্ছে তোমার মেবি 18 আর 5 হচ্ছে 17। তাহলে 18 আর 26, 18 এখানে কত লাগবে ইলেকট্রন 20, 6 হবে 6, এখানে 6টি ইলেকট্রন হবে। তাহলে এখানে আমরা 6 বসিয়ে দেব। তাহলে এখানে আমাদের 3টি ইলেকট্রন কি করবে ত্যাগ করবে। তো 3টি ইলেকট্রন ত্যাগ করলে তার 3টি ইলেকট্রন কমে যাবে, ঠিক না। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 আর 3d5। 3টি ইলেকট্রন কমে যাবে, 2টি ইলেকট্রন ত্যাগ করছে আর এদিক থেকে একটা ইলেকট্রন ত্যাগ করছে। তাহলে এটা হচ্ছে k শেল, এটা হচ্ছে l শেল, এটা হচ্ছে m শেল। তাহলে আমাদের m শেলে কয়টা ইলেকট্রন আছে 2 6 2 8 8 5 13, 8 5 হচ্ছে 13। তাহলে আমাদের এখানে 13 হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে আমাদের এখানে স্যার 13 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। একটি ইলেকট্রনের ভর কত গ্রাম? হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট, আমাদের বইয়ের মধ্যে আছে, ঠিক না। একটি ইলেকট্রনের ভর কত গ্রাম, ভালো করে মুখস্থ করে রাখবে। একটি ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 10 28 গ্রাম। এরপরে হচ্ছে বোরো-ফার্মা মডেল কত সালে দেওয়া হয়েছিল? বোরো-ফার্মা মডেল আমরা জানি কত সালে দেওয়া হয়েছিল। রাদারফোর্ড পরমাণু মডেল 1911 সালে, আর বোরো-ফার্মা মডেল হচ্ছে
1913 সালে দেওয়া হয়েছিল। এটা খুবই ইম্পর্টেন্ট, মুখস্থ করবে। বোরোফর্ম মডেল অনুসারে কোনটি বর্ণালী ব্যাখ্যা করা যায়? বোরোফর্ম মডেল অনুযায়ী হচ্ছে যে যেটার মধ্যে মাত্র তোমার হচ্ছে কি 2টি ইলেকট্রন থাকে, ঠিক আছে, মানে একটি ইলেকট্রন থাকে। বোরোফর্ম মডেল মানে একটি ইলেকট্রনের বর্ণালী ব্যাখ্যা করতে পারে। তাহলে হিলিয়ামের মধ্যে 2টি আছে, হিলিয়ামের বর্ণালী ব্যাখ্যা করতে পারবে না। লিথিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করছে, এর মধ্যে 2টি আছে, বর্ণালী ব্যাখ্যা করতে পারবে না। লিথিয়াম 3টি আছে, এর মধ্যেও ব্যাখ্যা করতে পারবে না। হিলিয়াম একটি ত্যাগ করছে আর একটি ইলেকট্রন আছে, তাহলে বর্ণালী ব্যাখ্যা করতে পারবে। তাহলে 5 বি। কোন মূলে একটা পরমাণুর ভর যদি এত গ্রাম হয়, আপেক্ষিক পারমাণবিক ভর কত? স্যার আপেক্ষিক পারমাণুর ভর তোমাকে সূত্র জানতে হবে, 12/1 ঠিক আছে। ওই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করতে হবে। একটি পরমাণুর ভর দেওয়া আছে না, ঠিক আছে, একটি পরমাণুর ভর দেওয়া আছে, আর আপেক্ষিক পারমাণবিক ভর বাইর করতে হলে আমাদেরকে একটা সূত্র, পরমাণুর ভর হচ্ছে 12/1 বা 1.66 × 10⁻²4 গ্রাম দিয়ে এটা আমরা ভাগ করে দেবো 3.166। এটা দ্বারা এটা আমরা 3.1 তারপর হচ্ছে 66 3.16 × 10⁻23। এটাকে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর 1.66 × 10⁻24 গ্রাম দ্বারা ভাগ করলে যত হয়, মেবি আমাদের মানটা হবে 19, ঠিক আছে, 19-এর মতন আমাদের মেবি মানটা হবে। তাহলে আমাদের এখানে এটা যদি আমরা ক্যালকুলেটরে চাপ দিই, আমাদের মানটা 19 বের হবে। তো তোমরা ওইটা ক্যালকুলেশন করে নেবে। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর বাইর করতে হলে কি করতে হবে? আপেক্ষিক পারমাণবিক ভর বাইর করতে হলে 1.66 × 10⁻24 দিয়ে প্রকৃত ভর যেটা আছে সেটা ভাগ করে দেবে। তাহলে এটা হচ্ছে আমাদের 19। ল্যাটিন ভাষা থেকে গৃহীত প্রতীক কোনটি? এখানে ল্যাটিন ভাষা থেকে কোনটি গৃহীত প্রতীক? আমরা জানি এখানে ল্যাটিন ভাষা থেকে গৃহীত প্রতীক হচ্ছে পটাশিয়াম, ঠিক না? কি হচ্ছে আমাদের এটা কারেক্ট অ্যান্সার। তো এবার এখানে স্যার কি বলছে, 1 নাম্বার সি শক্তি স্তরের ঘূর্ণায়মান ইলেকট্রন কণিক ভরবেগ কত? কণিক ভরবেগের সূত্র আমরা জানি mvr/ns/2π। এখানে সি শক্তি স্তর, সি কত নম্বরে আছে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, তাহলে n = 3, n = হচ্ছে 3। তাহলে আমরা তোমার mvr/ns/2π। এবার এখানে আমরা n এর মান বসাই দেবো, প্লাঙ্কের ধ্রুবক বসাই দেবো, 2π এর মান বসাই দেবো। ক্যালকুলেশন করলে আমাদের মেবি যে মানটা বাইর হবে ওই মানটা আমরা এখানে বসাতে হবে। এবার হচ্ছে স্যার আমাদের এখানের মধ্যে আমাদের কোন মানটা বাইর হতে পারে? প্লাঙ্কের ধ্রুবক তোমাদের মুখস্থ রাখতে হবে 6.626 × 10⁻34, ঠিক আছে। আর 2π 3.1416। স্যার যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা 8 নাম্বার অ্যান্সারটা পাবো যে তোমার 3. এই যে আমরা এই অ্যান্সারটা পাবো 3.16 × 10⁻34 মিটার kg/s। ঊর্ধ্বভাগে ঘূর্ণায়মান ইলেকট্রনের ক্ষেত্রে আমরা জানি বড় পরমাণু মডেল আমরা পড়ছি, যদি একটা ইলেকট্রন প্রথম শক্তি স্তরে দ্বিতীয় শক্তি স্তরে আসে তাহলে শক্তি নির্গত হয়, এবং দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে আসে তাহলে শক্তি শোষিত হয়। তাহলে এখানে দেখো ইলেকট্রন বি শক্তি স্তর থেকে সেই শক্তি স্তরে গমন করলে ইলেকট্রন শক্তি শোষণ করে। এই বি থেকে সি এ যদি গমন করে, এখানে বলছে শক্তি কি করে? শোষণ করে। তারপরে এখানে 2 নম্বরে কি বলছে? বি শক্তিস্তর ইলেকট্রন কণিক ভরবেগ এ শক্তিস্তর ইলেকট্রন কণিক ভরবেগ অপেক্ষা বেশি। এই শক্তিস্তর ঘূর্ণায়মান অবস্থায় ইলেকট্রন শক্তি শোষণ অথবা বিকিরণ কোনটি করে না। তাহলে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে স্যার কোনগুলো জানো? আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে ইলেকট্রন বি শক্তি স্তর, এই যে বি শক্তি স্তর, এই বি শক্তি স্তরে সি শক্তি স্তর গমন করে শক্তি শোষণ, ঠিক আছে, শক্তি শোষণ, এটা সঠিক। আর বি শক্তি স্তর ইলেকট্রন কণিক ভরবেগ এই শক্তি স্তর ইলেকট্রন কণিক ভরবেগ অপেক্ষা বেশি। বি শক্তি স্তর আর এই শক্তি স্তর, তাহলে আমার বি শক্তি স্তর এই ইলেকট্রন কণিক ভরবেগ এই শক্তি স্তর ইলেকট্রন কণিক ভরবেগ অপেক্ষায় বেশি, কারণ তার সাথে ইলেকট্রন নিউক্লিয়াসের প্রোটনের যে মান আছে তার সাথে আকর্ষণ শক্তি বেশি থাকার কারণে তার ভরবেগ অপেক্ষা কি হবে? বেশি হবে, এটা সঠিক। তারপর এই শক্তি স্তর ঘূর্ণায়মান অবস্থায় ইলেকট্রন শক্তি শোষণ অথবা বিকিরণ কোনটিই করে না। এই শক্তি স্তর যখন ঘূর্ণায়মান অবস্থায় থাকে তাহলে ইলেকট্রন শোষণও করে না, ইলেকট্রন বিকিরণও করে না, কারণ ইলেকট্রন তো তোমার এই শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যায় না। যদি প্রথম শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যায় তাহলে তখন শক্তি শোষণ বা বিকিরণ করতে পারে। তাহলে 3টা সঠিক। তাহলে আমাদের এখানে 3টা সঠিক। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো। এবার এখানে বলছে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে জমিতে
কোন মৌলগুলো পরিমাণ জানা যায়, কোন মৌলগুলোর পরিমাণ জানা যায়, তাহলে আমরা এখানে এই যে নাইট্রোজেন এবং ফসফরাস, নাইট্রোজেন এবং ফসফরাস হচ্ছে আমাদের মেইন অ্যান্সার, মুখস্থ করে নেবে, এটা মুখস্থ করার জিনিস। তো এখানে বলছে ক্যালসিয়াম ফসফেট যৌগে কতটি পরমাণু আছে। স্যার ক্যালসিয়াম ফসফেট যৌগে কতটি পরমাণু, খুবই ইম্পর্টেন্ট আরেকটা টপিক। ক্যালসিয়াম ফসফেট যৌগে, তো ক্যালসিয়াম ফসফেট আমাদেরকে জানতে হবে ক্যালসিয়াম ফসফেটের সংকেত কি। ক্যালসিয়াম ফসফেটের সংকেত হচ্ছে Ca তোমার হচ্ছে PO3/4। তো ক্যালসিয়াম ফসফেট যৌগে কতটি পরমাণু আছে হিসাব করে, ক্যালসিয়াম একটা পরমাণু, এখানে একটা, 4টা, এখানে 3 × 12, তাহলে 12 আর সাথে হচ্ছে তোমার কত, 3 × 12, 12 সাথে মেবি হচ্ছে তোমার 12 সাথে 19 আছে, তো 18, 11, 1 2 3, তাহলে ক্যালসিয়াম ফসফেট যৌগে মোট কতটি পরমাণু আছে, ক্যালসিয়াম ফসফেট যৌগে মোট 11টি পরমাণু আছে, এটা মনে রাখবা। হাইড্রোজেন মৌলের সর্বশেষ আইসোটোপ নিউট্রন সংখ্যা কত, হাইড্রোজেন মৌলের সর্বশেষ আইসোটোপ নিউট্রন সংখ্যা কত, তাহলে হাইড্রোজেন মৌলের সর্বশেষ আইসোটোপ হচ্ছে তোমার এটা, সবসময় মনে রাখবা 7s আর হচ্ছে 1, তাহলে 7 থেকে 1 গেলে 8 থেকে 6 না, এই যে 6, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার এখানে বলছে অ্যালুমিনিয়াম 3+ আয়নে কতটি ইলেকট্রন আছে, তাহলে এখানে পারমাণবিক সংখ্যা 13, ইলেকট্রন সংখ্যা 13, তাহলে 13 থেকে 3 চলে গেলে 8 থাকে 10টি, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ফসফোনিয়াম ফসফেটের সঠিক সংকেত কোনটি, ফসফোনিয়াম সংকেতের সঠিক সংকেত হচ্ছে এটা বি নাম্বার, 14 বি নাম্বার হচ্ছে ফসফোনিয়াম ফসফেটের সঠিক সংকেত। সরি, ফসফোনিয়ামের সঠিক সংকেত হচ্ছে ডি নাম্বারটা। ফসফোনিয়াম সঠিক সংকেত হচ্ছে তোমার ডি নাম্বার, ঠিক আছে। নিউটনের প্রকৃত বল কত, নিউটনের প্রকৃত বল এটা তো অবশ্যই মুখস্থ রাখতে হবে, ঠিক না। নিউটনের প্রকৃত বল হচ্ছে 1.675 × 10⁻²4 গ্রাম। দেখো চট্টগ্রাম বোর্ড 23 যশোর বোর্ড 2022 আসলো, অনেকবার আসলো। প্রকৃতিতে প্রাপ্ত 35 ক্লোরিনের শতকরা পরিমাণ কত, 100 থেকে 35 গেলে 8 থেকে 75%, তাহলে 16 নাম্বার আমাদের সি। হ্যাঁ, প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ 100, তো এখানে আছে 35, তো 35 থেকে তুমি 100 বিয়োগ করলে যত থাকে 75%, এটা দিয়ে দেবে, খুব ইম্পর্টেন্ট। বরিশাল বোর্ড আসলো, ঢাকা বোর্ড আসলো। এবার একটি মৌলের ইলেকট্রন বিন্যাস তোমার এখানে কি বলছে, 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6 4d10 এর গ্রুপ সংখ্যা কত, চলো সর্বশেষ কক্ষপথে কি আছে, ডি এবং এস অরবিটাল আছে, তো ডি এবং এস অরবিটাল থাকলে তার গ্রুপ সংখ্যা আমরা কি করতে হবে, 10 এবং 2 যোগ করে গ্রুপ সংখ্যা নির্ণয় করতে হবে, তাহলে 17, 10 এর 2 যোগ করলে 12, তাহলে আমাদের 3 নাম্বার হচ্ছে সবচেয়ে সঠিক অ্যান্সার। তো n-1 d10 ns1 ইলেকট্রন বিন্যাস নিয়ম মেনে চলে গিয়ে দেখো, এখানে কি s অরবিটালে 2টি ইলেকট্রন থাকার কথা, একটি ইলেকট্রন কাকে দিয়ে দিছে, d অরবিটালকে দিয়ে দিছে, তাহলে আমরা দুইটা ক্ষেত্রে জানি, একটা ক্রোমিয়ামের ক্ষেত্র আর একটা কপারের ক্ষেত্র। তো ক্রোমিয়ামের সর্বশেষ কক্ষপথে d অরবিটাল 4টি থাকে, তো একটি ইলেকট্রন দিলে সে 5টি পরিপূর্ণ হয়, যেহেতু এখানে তোমার হচ্ছে যে 10টি আছে, যেহেতু এখানে তোমার 10টি আছে, সেটা হচ্ছে কপার। তোমরা দেখতে পারো কপার 29 ইলেকট্রন বিন্যাস করে আমরা দেখি, এই যে দেখো কপার 29 করি, কপার হচ্ছে 29, ঠিক আছে। 1s2 2s2 তারপরে 2p6 3s2 3p6 তারপরে 1s2 2s2 2p6 3s2 3p6 তারপরে হচ্ছে 3d9 তারপরে 4s2, তাহলে দেখো 2 2 6 4 6 10 10 2 12 12 6 18 18 আর 2 হচ্ছে তোমার 20 20 আর 2 হচ্ছে 29, তাহলে সে একটি ইলেকট্রন দান করে দেব, ঠিক না। তাহলে এটা হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1, তাহলে এটা কপারের ক্ষেত্রে হয়। তো এরকম একটা এমসিকিউ তোমাদের পরীক্ষা আসতে পারে,
একটা হচ্ছে কপার বা ক্রোমিয়াম, এই দুটো জিনিসের মাধ্যমে, ঠিক আছে। তো এখানে কপারটা করে সঠিক, যদি এখানে 5 NS1 থাকতো তাহলে এখানে ক্রোমিয়াম হতো। হাইড্রোজেনের কয়টি আইসোটোপ ল্যাবরেটরি প্রস্তুত করা হয়? আইসোটোপের হাইড্রোজেনের কয়টি আইসোটোপ? আমরা জানি আমাদের বইয়ের মধ্যে মোট কয়টি আছে। একটা হচ্ছে তোমার প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, তিনটি আছে আমাদের বইয়ের ভিতরে। কিন্তু হাইড্রোজেনে কয়টি আইসোটোপ? হাইড্রোজেনের কয়টি আইসোটোপ ল্যাবরেটরি প্রস্তুত করা হয়? সেটা হচ্ছে 4টি। মনে রাখবা। নিচের কোন আইসোটোপটি রক্তে লিউকেমিয়া রোগের চিকিৎসা ব্যবহার করা হয়? এটা 20 নাম্বার, এটাও মুখস্থ রাখার জিনিস। তো 20 নাম্বার আমাদের হচ্ছে যে এই 32 পি, এটা মনে রাখবো 32 পি। এটা কোথায়? নিচের কোন আইসোটোপ রক্তে লিউকেমিয়া রোগের চিকিৎসা ব্যবহার করা? 32পি। এটা কুমিল্লা বোর্ড 2023-এ আসে, খুব ইম্পর্টেন্ট, এবারও আসতে পারে। 65 আর হচ্ছে 29। 29 হচ্ছে কি কপার, এই কোন মূলের আইসোটোপ? এটা তো আমরা খুবই সহজ বলে দিতে পারি, এটা কপার, ঠিক আছে, এটা কপারের। তো এখানে বলছে কোনটি মরিচার সংকেত? এটা হচ্ছে মরিচার সংকেত, Fe2O3NH2O, মুখস্থ রাখবা, এটা হচ্ছে মরিচার সংকেত। ফেরিক ট্রাইঅক্সাইড, হ্যাঁ, N সংখ্যক পানি, ফেরিক ট্রাইঅক্সাইড N সংখ্যক পানি। তারপরে আমাদের এখানে 23 নাম্বারটা আমরা সলভ করি। সেখানে বলছে কি তোমার এখানে বর সংখ্যা কত? বর সংখ্যা 56, ঠিক আছে না? এই যে এখানে বর সংখ্যা 56, ইলেকট্রন সংখ্যা 26, ইলেকট্রন সংখ্যা 26, ঠিক আছে। নিউট্রন সংখ্যা কত? নিউটন সংখ্যা এখানে 6 থেকে 6 গেলে 0, 5 থেকে 2 গেলে 30। তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা 26 দিল স্যার, এখানে কিটা করছে তারা? 2টা ইলেকট্রন দান করে দিছে, তাহলে তার আছে 24টি ইলেকট্রন, তাহলে এটা সঠিক না, ঠিক আছে। 1 আর 3 সঠিক, 1 আর 3 হচ্ছে বি। নিচে কোন অরবিটাল ইলেকট্রন আগে প্রবেশ করবে? তো এইখানে 3d অরবিটালে করবে নাকি 4s নাকি 3p নাকি 4p? তো আমরা অরবিটাল ইলেকট্রন শক্তি প্রথমে দেখাইছি। তো আমরা জানি 3d অরবিটালের শক্তি বেশি, 4s অরবিটালের শক্তি কম, কারণ এটার মান হবে 4 আর এটার মান হচ্ছে 5। কারণ এখানে n এর মান 3, d অরবিটালের মান হচ্ছে 2, 3 এ 2 যোগ করলে 5 হয়ে যায়, তাই এই কারণে এটা। নিচের কোনটি ইলেকট্রন বিন্যাস অধিকতর সুস্থিত? তাহলে অধিকতর সুস্থিত হচ্ছে যে স্যার এই যে ডি অরবিটাল পরিপূর্ণ থাকলে এটা সুস্থিত হবে, অর্ধপূর্ণ বা পরিপূর্ণ থাকলে আমরা জানি এটা পরমাণুর ভিতরে সুস্থিত আকারে থাকে, তাহলে এটার মান হবে এ। এবার কোন মূলের ইলেকট্রন প্রোটন সংখ্যা সমান? কোন মূলের ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা সমান? খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে, ভালো করে মনে রাখার চেষ্টা করবে। এটা হচ্ছে ক্যালসিয়াম, ঠিক আছে। ক্যালসিয়ামের কোন মূলের ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা সমান? ক্যালসিয়াম ইলেকট্রন সংখ্যা যা, প্রোটন সংখ্যা তা, নিউট্রন সংখ্যা তা, সেম। কারণ ক্যালসিয়ামের তোমার পারমাণবিক সংখ্যা হচ্ছে 20 আর পারমাণবিক ভর হচ্ছে 40, 40 থেকে যদি 20 বিয়োগ করা হয় তাহলে আবার 20 থাকে। এই কারণে ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা সমান। বরিশাল বোর্ড আছে, চট্টগ্রাম বোর্ড আছে। কারণ কি স্যার আবার বলতেছি, ক্যালসিয়ামের পারমাণবিক বা প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা হচ্ছে 20, তার ভর সংখ্যা হচ্ছে 40, 40 থেকে 20 যদি বিয়োগ করা হয় নিউট্রন সংখ্যা পাবো, সেটা হচ্ছে 20। এই কারণে সবগুলো সমান। ব্রেন ক্যান্সার নিরাময় কোন আইসোটোপ ব্যবহৃত হয়? খুবই ইম্পর্টেন্ট, 27 নাম্বার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এই IR 192, এটা মুখস্থ রাখবা, IR 192। 28 নাম্বার বলছে থাইরয়েড ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য নিম্ন কোন আইসোটোপ ব্যবহার করা হয়? থাইরয়েড ক্যান্সার, খুবই ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষা আসে, ঠিক আছে। তো 28 নাম্বারটা হচ্ছে তোমার 28 131I, 131I এটা, ঠিক আছে, 131। X একটি মৌল যার একটি পরমাণুর ভর এত, তার আপেক্ষিক পারমাণবিক ভর কত? এটা কি করবা? এটা হচ্ছে 1.66 × 10⁻24 গ্রাম দিয়ে ভাগ করে দেবা। ভাগ করলে তাহলে আমরা একটা মান পেয়ে যাবো। তো 29 এর মানটা আমরা পেবো হচ্ছে 24। আল্লাহ, 29 এর মানটা আমরা পাবো কি 24। 1986 সালে রাশিয়ার কোন স্থানে পারমাণবিক দুর্ঘটনা ঘটছিল? আরে পারমাণবিক দুর্ঘটনা কোথায় ঘটছিল? এটাকে ভালো করে আমরা মুখস্থ রাখতে হবে। তো এটা হচ্ছে আমাদের সেরোনাবালিতে। হার্ট পেসমেকার বসাতে ব্যবহৃত হয় কোনটিতে? দেখো চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড, রাজশাহী বোর্ড, এবারও আসতে পারে। খুবই ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে দিলাম, হ্যাঁ। হার্ট পেসমেকার বসাতে ব্যবহৃত হয় কোনটিতে? সেটা হচ্ছে আমাদের নিচে SR89, তারপর হচ্ছে 131I, তারপর হচ্ছে তোমার 135IR আর হচ্ছে 238 FiO। তাহলে আমাদের এখানে 31 নাম্বার হচ্ছে এটা, মুখস্থ রাখবা। সিলিকন একটি পরমাণুর ভর কত গ্রাম? তো সিলিকন একটি পরমাণুর ভর আমরা বাইর করতে হলে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে এই অঙ্কটা করে নেব, ঠিক আছে।
তাহলে আমাদের এখানে অ্যান্সার আসবে অ্যাভোগাড্রোর সংখ্যা আমরা কি জানি, আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা জানি হচ্ছে যে 6.23 ইন্টু 10⁻23t। তাহলে এইখানে আমাদের সিলিকন একটি পরমাণুর ভর কত গ্রাম, সিলিকনের যে পারমাণবিক ভর আছে তা দ্বারা আমরা ভাগ করলে আমরা 32 এর মান যা পাবো সেটা হচ্ছে 4.648 ইন্টু 10⁻23 গ্রাম। তো এবার আমাদের আর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এই 32টা এমসিকিউ যদি সলভ করে ইনশাল্লাহ তোমরা পদার্থের গঠন থেকে 3 থেকে 4টি এমসিকিউ কমন করতে পারবা এবং পরীক্ষায় আসবে। তো অবশ্যই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।